ওয়েলকাম টু অল অফ ইউ। এর আগের ক্লাসে আমরা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে প্রোডাকশন থিওরি সেটা পড়ছিলাম। সেটা পড়তে গিয়ে আমি তোমাদের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার যে কন্ডিশন, তিনটে কন্ডিশন সেটা বলেছি। তার সঙ্গে আমি এটাও বলেছিলাম যে এটাকে দুভাবে এক্সপ্লেন করা যায়, একটা গ্রাফিক্যালি, একটা ম্যাথামেটিক্যালি। আগের দিন তোমাদের আমি গ্রাফিক্যাল এক্সপ্লেনেশনটা দিয়েছি। আজকে আমরা মূলত ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশনটা নিয়ে আলোচনা করব। এখানে থ্রি ফেজ ভোল্টেজ ওয়েভগুলোকে দেখানো হয়েছে। এটাকে তুমি ভোল্টেজ ওয়েভও মনে করতে পারো, বা তিনটে ফেজের যে ফ্লাক্স সেটাও মনে করতে পারো। কারণ তিনটে ফেজের ফ্লাক্স প্রত্যেকেই সাইনোসয়েডালি ডিস্ট্রিবিউটেড এবং একজন আরেকজনের থেকে 120 ডিগ্রি ডিসপ্লেসড। এই ওয়েভ ফর্মটা কিভাবে আঁকতে হয় সেটা তোমাদের আগের দিন আমি শিখিয়েছি। এইটাকেই যদি তুমি ফেজর ডায়াগ্রাম আঁকো, তিনটে ফেজকে দেখাও, তাহলে সেটা এরকম ভাবে আঁকা যেতে পারে। অর্থাৎ আর ফেজ থেকে ওয়াই ফেজ 120 ডিগ্রি ল্যাগিং, সেখান থেকে বি ফেজ আরো 120 ডিগ্রি ল্যাগিং। আবার যদি উল্টোভাবে যাও তুমি, তাহলে বি ফেজটাকে আর ফেজ থেকে 120 ডিগ্রি লিডিংও বলতে পারো। অর্থাৎ তুমি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছ। তাহলে বি ফেজটা আর ফেজ থেকে হয় 240 ডিগ্রি ল্যাগিং বলতে পারো, অথবা তুমি বলতে পারো 120 ডিগ্রি লিডিং। তাহলে এই যে ওয়েভ ফর্মটা আমরা এঁকেছি, এটারই করেসপন্ডিং ফেজর ডায়াগ্রাম হলো এইটা। এখন সেই অনুযায়ী আমি যদি এদের ইকুয়েশনগুলোকে লিখি, তিনটে ফ্লাক্সের ইকুয়েশন, আমি ধরে নিলাম যে আর ফেজটা হচ্ছে রেফারেন্স। তাহলে তার ইকুয়েশনটা কেমন হবে? ফাই আর ইকুয়াল টু ফাই ম্যাক্স সাইন ওমেগা। যেমন ভাবে আমরা এসি ওয়েভের ইকুয়েশন লিখি, যেমন কারেন্টের ক্ষেত্রে আমরা লিখি আই ম্যাক্স সাইন ওমেগা টি, সেরকম ফাই আরটাকে আমরা যেহেতু রেফারেন্স ধরেছি, সেই জন্য তার ইকুয়েশনটা আমরা লিখছি এইভাবে, ফাই আর ইকুয়াল টু ফাই ম্যাক্স সাইন ওমেগা টি। ওয়াই ফেজটা দেখো আর ফেজ থেকে 120 ডিগ্রি ল্যাগিং, সেই জন্য তার ইকুয়েশনের ক্ষেত্রে একটা মাইনাস 120 ডিগ্রি এসছে। অর্থাৎ ফাই ওয়াই এর যে এক্সপ্রেশন সেটা হলো ফাই ম্যাক্স সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি। আবার ঠিক একইভাবে বি ফেজের যে ফ্লাক্স ফাই বি, সেটাকে তুমি কিভাবে লিখতে পারো? তুমি আইদার লিখতে পারো ফাই ম্যাক্স সাইন ওমেগা টি মাইনাস 240 ডিগ্রি, অথবা ফাই ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস 120 ডিগ্রি। দুটোই কিন্তু সেম, যেটা লিখবে সেটাই হবে। তাহলে আমরা এখানে কি কি দেখালাম? আমরা ফ্লাক্স ওয়েভের যে প্যাটার্ন, সেই প্যাটার্নগুলোকে দেখিয়েছি। তার মানে আমাদের এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর আছে ফ্লাক্স, সেখানে তিনটে ফ্লাক্স দেখানো হয়েছে, আর ফেজ, ওয়াই ফেজ এবং বি ফেজ। প্রত্যেকটা ফ্লাক্স একে অপরের সঙ্গে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিসপ্লেসড। কিভাবে বুঝলে তুমি 120 ডিগ্রি অ্যাঙ্গেল? সেটাও আমি আগের দিন তোমাদের বলেছি যে একটা হাফ সাইকেল মানে হলো 180 ডিগ্রি। সেই 180 ডিগ্রিকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি, তার মানে প্রত্যেকটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই যে 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্ট 60 ডিগ্রি দূরে, 2 নম্বর থেকে 3 নম্বর আরো 60 ডিগ্রি দূরে, অর্থাৎ 1 নম্বর থেকে 3 নম্বর পয়েন্টের মধ্যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আবার যদি তুমি 4 নম্বরে যাও, তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এইরকম ভাবে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এক্স এক্সিস বরাবর আমরা অ্যাঙ্গেলটাকে এঁকেছি ওমেগা টি, আর ওয়াই এক্সিস বরাবর ফ্লাক্সটাকে এঁকেছি। এই ডট ডট দিয়ে যে লাইনটা দেওয়া আছে, এই লাইনটা হচ্ছে ওই ফ্লাক্স ওয়েভের পিক ভ্যালু। এটা হচ্ছে পজিটিভ পিক, এটা হলো নেগেটিভ পিক। প্রত্যেকেরই পিক ভ্যালুটা কিন্তু সমান, এটা খেয়াল রাখবে তুমি। তাহলে দেখো ওয়াই ফেজটা কোথা থেকে শুরু হয়েছে? ওয়াই ফেজটা 3 নম্বর থেকে স্টার্ট করেছে। অর্থাৎ আর ফেজটাকে যদি আমি ধরি 1 নম্বর থেকে শুরু হয়েছে, তাহলে ওয়াই ফেজটা শুরু হয়েছে 3 নম্বর থেকে। অর্থাৎ তাদের মধ্যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আবার তুমি যদি বি ফেজটা ধরো, এই যে বি ফেজটা হয়তো দেখা যাচ্ছে যে আরো 120 ডিগ্রি পড়ে। অর্থাৎ 3 থেকে 4 60 ডিগ্রি, 3 থেকে 5 120 ডিগ্রি। তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেকটা ফেজ একে অপরের সঙ্গে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিসপ্লেস হয়েছে। এটা কিন্তু টাইম অ্যাঙ্গেল, এটা খেয়াল রাখবে। এই যে ওয়েভ ফর্মটা আমি এঁকেছি, এটা পুরোপুরি টাইম অ্যাঙ্গেলের রেসপেক্টে এঁকেছি। তাহলে এই করেসপন্ডিং যে গ্রাফ যেটা পেলাম আমি, ওয়েভ ফর্ম, এই ওয়েভ ফর্মের করেসপন্ডিং ফেজর ডায়াগ্রাম হলো এটা, এবং তার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন হলো এটা। এইটার উপর বেস করি আজকে আমাদের আরএমএস কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা এক্সপ্লেনেশনটা দেব। তাহলে এখানে যে পয়েন্টগুলোকে আমরা লিখেছি 1 2 3 4 5, প্রত্যেকেই একে অপরের সঙ্গে 60 ডিগ্রি দূরে দূরে আছে। আমরা এক একটা পয়েন্ট ধরে ধরে আমরা অ্যানালিসিসটাকে করি। অর্থাৎ প্রথমে আমি ধরে নিচ্ছি 1.1। 1.1 মানে সেখানে ওমেগা টি কত? ওমেগা টি হচ্ছে 0 ডিগ্রি। এই অ্যাঙ্গেলগুলো কিন্তু সবই ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল, এটা তোমরা মনে রাখবে। তাহলে ওমেগা টি at 0.1 is 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি যদি হয়, তাহলে এই ইকুয়েশনে তোমরা ওমেগা টি এর জায়গাতে ওই 0 ডিগ্রিটা বসিয়ে দাও। তাহলে ফাই আর এর ভ্যালু কত হবে? ফাই আর হবে ফাই ম্যাক্স সাইন 0 ডিগ্রি, তার মানে 0। ফাই ওয়াইটা কত হবে? ফাই ওয়াইটা হবে ফাই ম্যাক্স সাইন 0 মাইনাস 120।
তার মানে মাইনাস 120, তাহলে সাইন মাইনাস 120। আচ্ছা আমরা এটা লিখছি ফাই ম্যাক্স সাইন মাইনাস 120 ডিগ্রি। তোমরা জানো যে সাইনের ক্ষেত্রে মাইনাসটা বাইরে চলে যায়, তাহলে মাইনাস ফাই ম্যাক্স সাইন 120, আর সাইন 120টাকে তোমরা এইভাবে লিখতে পারো পাই মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ মাইনাস ফাই ম্যাক্স সাইন 60 ডিগ্রি। আর সাইন 60 ভ্যালু তোমরা জানো √3/2 ফাই ম্যাক্স। তাহলে এটা হচ্ছে ফাই ওয়াই এর ভ্যালু। ফাই বি এর ভ্যালু কত? সিমিলারলি একদম এইভাবে যদি তুমি ডিরাইভ করো তাহলে ওইভাবেই তুমি লিখতে পারো, এটা প্লাস হবে √3 ফাই ম্যাক্স, √3/2 ফাই ম্যাক্স, অর্থাৎ এটা ফাই ম্যাক্স সাইন 60 হবে। তাহলে তিনটে ফেজের যে ফ্লাক্স at point 1 এটা কিন্তু আমরা বার করে ফেললাম। এখন এইটাকে যদি আমরা এখানে এই ফেজর ডায়াগ্রামটাতে নিয়ে গিয়ে বসাই তাহলে সেখান থেকে কি পেতে পারি? এই ছবিটা আমি আঁকছি। এখানে দেখো এই ভ্যালুগুলো তোমরা একটু মনে রাখো, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। কি কি ভ্যালু পেয়েছিলাম? ফাই আরটা পেয়েছিলাম 0, তার মানে এই ফাই আর এর দিকে কোনো কম্পোনেন্ট নেই। ফাই ওয়াইটা কত পেয়েছিলাম? মাইনাস √3/2 ফাই ম্যাক্স। তাহলে এটা যদি ওয়াই ফেজের পজিটিভ ডিরেকশন হয় তাহলে তার উল্টো দিকটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন। তাহলে ওয়াইটাকে আঁকবো কোন দিকে? আমি ওয়াইটাকে আঁকবো এই দিকে, অর্থাৎ এইটা হচ্ছে তার উল্টো দিকটা হচ্ছে তার পজিটিভ ডিরেকশন, এই দিকটা হলো তার নেগেটিভ ডিরেকশন। তার মানে বুঝতেই পারছো যে ওয়াইটাকে আমি জাস্ট উল্টে দিয়েছি। যখন উল্টে দিয়েছি তখন এর ভ্যালু কত লিখবো? √3/2 ফাই ম্যাক্স। এখন তোমার মনে হতে পারে যে আমি কেন মাইনাসটা দিলাম না? মাইনাসটা দেবো কেন? তার কারণ অলরেডি তো আমি ফেজরটাকে উল্টে নিয়েছি। তাহলে যদি এই দিকেই আঁকতাম তাহলে মাইনাসটা দিতাম, কিন্তু যেহেতু এটাকে উল্টে নিয়েছি সেই জন্য আর মাইনাসটা দিলাম না, শুধু তার পজিটিভ ভ্যালুটা দিলাম। আর বি ফেজের ভ্যালু কত বেরিয়েছিল? ফাই বিটা কত বেরিয়েছিল? √3/2 ফাই ম্যাক্স। সেটা যেহেতু পজিটিভ ভ্যালু বেরিয়েছিল সুতরাং তার যে পজিটিভ ডিরেকশন সেই দিকেই ওটাকে আঁকতে পারি, অর্থাৎ ফাই বি এর ক্ষেত্রে এই ফেজরটা হবে এরকম √3/2 ফাই ম্যাক্স। তাহলে দেখা যাচ্ছে তিনটে ফেজের যে রেজাল্টেন্ট সেটার ক্ষেত্রে একটা ফেজের কোনো অস্তিত্বই নেই, কোনো কম্পোনেন্টই নেই, অন্য দুটো ফেজ তাদের অস্তিত্ব আছে। সেটা তুমি এখান থেকেও বুঝতে পারছো। এখানে দেখো আর ফেজটা 0, ওয়াই ফেজের একটা ভ্যালু পাচ্ছ তুমি আর বি ফেজের একটা ভ্যালু পাচ্ছ। সেই দুটি বি ওয়াই ফেজের ক্ষেত্রে দেখো ওয়াই ফেজটা কিন্তু নেগেটিভ বেরিয়েছে, এখানে দেখো ওয়াই ফেজটা নেগেটিভ, এই যে সবুজ কালিটা হচ্ছে ওয়াই ফেজ, তাহলে এটা নেগেটিভ ভ্যালু বেরিয়েছে। আর ওয়াই বি যেটা সেটা পজিটিভ ভ্যালু বেরিয়েছে। সুতরাং আমাদের যে ইকুয়েশন তার সঙ্গে কিন্তু এই গ্রাফটা মিলে যাচ্ছে। তাহলে এদেরকে যদি আমি এখন প্যারালেলোগ্রাম ল অ্যাপ্লাই করি, অর্থাৎ সামান্তরিক সূত্র, তাহলে আমি এদের রেজাল্টেন্টটা পাবো। অর্থাৎ সামান্তরিকের যেটা কর্ণ হবে সেই কর্ণটাই হচ্ছে তোমার এদের রেজাল্টেন্ট। সেই রেজাল্টেন্টটাকে আমি বললাম ফাই টোটাল। তাহলে আমরা যদি দেখি এটাকে বাড়িয়ে দিলে ধরো এরকম, এই অ্যাঙ্গেলটা যদি এই অ্যাঙ্গেলটা কত ছিল বলো? এটা ছিল ফাই বি, এটা ফাই বি এর ডিরেকশন, এটা ফাই ওয়াই এর ডিরেকশন, এরকম ছিল। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি থাকে, ভালো করে বোঝার চেষ্টা করো, এইটা ছিল ফাই ওয়াই এর ডিরেকশন, এটা 120 ডিগ্রি, তার মানে এইটাকেই তো উল্টে দিয়েছি, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা 180। তাহলে সেখান থেকে এই বাকি অ্যাঙ্গেলটা কত ডিগ্রি পড়ে থাকবে? 60 ডিগ্রি পড়ে থাকবে। এই দিকটা আঁকারই দরকার নেই, শুধু এইটুকু আঁকলেই তুমি বুঝতে পারবে। দেখো তুমি এই ফাই ওয়াইটা ছিল এরকম ভাবে, ফাই ওয়াই এর সঙ্গে ফাই বি এর মধ্যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, তাহলে বাকি যে অ্যাঙ্গেলটা পড়ে থাকবে এই স্ট্রেট লাইনে সেটা 60 ডিগ্রি। সেই 60 ডিগ্রিটাই দুটো ভাগে ভাগ হয়েছে, একটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। তাহলে এই যে ফেজরটা তার একটা কম্পোনেন্ট এই দিকে থাকবে, আবার এই যে ফেজরটা তারও একটা কম্পোনেন্টের দিকে থাকবে। কি কম্পোনেন্ট? কস কম্পোনেন্ট, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে ফাই টি এর যে এক্সপ্রেশন হবে, ফাই টি সমান আমি কত লিখতে পারি? ফাই টি সমান লিখতে পারি √3/2 ফাই ম্যাক্স cos 30 ডিগ্রি। দেখো এটা √3/2 ফাই ম্যাক্স মানে এটা, এর cos কম্পোনেন্ট এদিকে আছে, সেটা একটা লিখলাম। আবার ঠিক একইভাবে এই যে √3/2 ফাই ম্যাক্স তারও তো cos কম্পোনেন্ট এদিকে আছে, তার মানে প্লাস √3/2 ফাই ম্যাক্স cos 30 ডিগ্রি, তার মানে 2 × √3/2 ফাই ম্যাক্স
cos 30 ডিগ্রি, তাহলে কত হবে cos 30 ভ্যালু কত √3/2, তাহলে 2 ইনটু √3/2 যদি গুণ করি আমরা তাহলে 3 এর 4 5x, তার মানে আলটিমেটলি 3/2 5x। এটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফ্লাক্সের ডিরেকশন। তাহলে রেজাল্ট্যান্ট ফ্লাক্সের ডিরেকশন এটা আর ম্যাগনিটিউড এটা, ডিরেকশনটা তোমরা বুঝতেই পারছো একদম সোজা উপর দিকে। তাহলে এইটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফ্লাক্সের ডিরেকশন আর এটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফ্লাক্সের ম্যাগনিটিউড। এটা কোন পয়েন্টে? at point 1। ঠিক আছে, এরপরে আমি আচ্ছা জাস্ট আমি এই ডিরেকশন আর ম্যাগনিটিউডটা একটা জায়গায় আমি পাশে এঁকে রাখছি, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। আমি রেজাল্ট্যান্ট মানে at point 1 এ আমি রেজাল্ট্যান্ট ডিরেকশনটা কোন দিকে পেলাম? এইদিকে পেলাম, আর তার ম্যাগনিটিউডটা পেলাম 3/2 5x। 5x হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ফ্লাক্সের যে পিক ভ্যালু, অর্থাৎ এইটা হচ্ছে 5x। তার মানে এখান থেকে এত দূর, এইটাকে আমি বলছি 5x। তার 1.5 গুণ, 3 এর 2 মানে 1.5 গুণ। তাহলে টোটাল যে রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড আমি পেলাম তিনটে ফেজের যে সামেশন, সেইটা হচ্ছে একটা ফেজের যে পিক ভ্যালু তার 1.5 গুণ, মানে এর থেকে বেশি। এবং তার ডিরেকশনটা হচ্ছে উপর দিকে। সেটা কোন পয়েন্টে? 1 নম্বর পয়েন্ট, যেখানে ওমেগা টিটা 0 ডিগ্রি ছিল। এবার আমি আসছি 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে দেখো at point 2, সেখানে ওমেগা টিটা কত? ওমেগা টিটা হচ্ছে 60 ডিগ্রি। এই যে 2 নম্বর পয়েন্ট মানে ওমেগা টিটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ওই যে ইকুয়েশনগুলো এখানে লেখা ছিল সেই ইকুয়েশনগুলোকে তোমরা বসিয়ে দাও। তাহলে ফাই আর এর ভ্যালু কত পাবে? ফাই আর হচ্ছে ফাই ম্যাক্স সাইন ওমেগা টি, মানে ফাই ম্যাক্স সাইন 60 ডিগ্রি, তার মানে √3/2 ফাই ম্যাক্স। ফাই ওয়াইটা কত পাবে? ফাই ওয়াইটা হচ্ছে ফাই ম্যাক্স সাইন ওমেগা টি মাইনাস 120, মানে সাইন 60 মাইনাস 120, মানে মাইনাস 60 ডিগ্রি। তাহলে মাইনাস √3/2 ফাই ম্যাক্স। আর ফাই বিটা কত? ফাই বিটা হচ্ছে ফাই ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস 120, তাহলে সাইন 60 প্লাস 120 মানে সাইন 180, মানে সাইন পাই। তাহলে সাইন পাই তো 0, তাহলে সাইন 180 মানে 0 ডিগ্রি, 0, তার মানে এটা 0 হয়ে যাবে। তাহলে এটা মিলিয়ে দেখো একটু কি হচ্ছে ব্যাপারটা। এই পয়েন্টটাতে লক্ষ্য করে দেখো, এই যে আর ফেজটা কিন্তু পজিটিভ আছে। দেখো তুমি পজিটিভ ভ্যালু তোমার বেরিয়েছে, তাহলে এটা মিলে গেছে। ওয়াই ফেজটা দেখো, ওয়াই ফেজ মানে সবুজটা, তাহলে এই পয়েন্টে ওয়াই ফেজটা কিন্তু নেগেটিভ আছে, নেগেটিভই বেরিয়েছে। আর ডি ফেজটা দেখো 0 আছে, তার মানে এই গ্রাফের সঙ্গে এই যে আমরা বার করেছি যেটা, সেটা পুরোপুরি মিলে যাচ্ছে। এখন এই অনুযায়ী আমাকে এটাকে ফেজরে প্লট করতে হবে, যেটা আমি পয়েন্ট 1 এর ক্ষেত্রেও করলাম। তাহলে আর ফেজটা যেটা √3/2 5x বেরিয়েছে, এটা তো পজিটিভ ভ্যালু বেরিয়েছে, মানে এই ডিরেকশনে একটা ফেজর থাকবে। তাহলে আমি এই ডিরেকশনে একটা ফেজরকে আনলাম, যেটা হচ্ছে √3/2 5x। ওয়াই ফেজের একটা ভ্যালু আছে, এটা নেগেটিভ ভ্যালু, কারণ ওয়াই ফেজের যে পজিটিভ ডিরেকশন তার উল্টো দিকে থাকবে এটা, যেটা আমি যেভাবে আগেও আঁকলাম। তাহলে সেটা কত হবে? যেহেতু উল্টো দিকে এঁকেছি সুতরাং মাইনাস সাইনটা দিলাম, তাহলে √3/2 5x। আর বি ফেজটা যেহেতু 0, ওটাকে রাখছি না। তাহলে এদের মধ্যে এবার যদি প্যারালোগ্রাম ল করো, একদম হুবহু আগের মতো। আগেও দেখো এই দুটো ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট ছিল √3/2 5x, তাদের মধ্যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল এবং এরা প্রত্যেকেই 30 ডিগ্রি করে। এইভাবে যদি ঠিক আগের মতো যে নিয়মে আমি আগে পয়েন্ট 1 এর ক্ষেত্রে আমি রেজাল্টটা বার করলাম, ফাই টিটা বার করলাম, সেই একইভাবে যদি বার করো, তাহলে এখানে বেরোবে কত? √3/2 5x। তার মানে বোঝা যাচ্ছে যে পয়েন্ট 1 এবং পয়েন্ট 2 দুটোতেই রেজাল্ট্যান্ট ফ্লাক্সের যে ম্যাগনিটিউড সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে, কিন্তু ডিরেকশনটা পাল্টে যাচ্ছে। ডিরেকশনটা আগে সোজা ছিল, এই যে সোজা এঁকেছি, কিন্তু এখন ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই ম্যাগনিটিউডটা সেম থাকছে, কিন্তু ডিরেকশনটা পাল্টে যাচ্ছে। তাহলে ডিরেকশনটা পাল্টে কোনখানে চলে আসছে? এখানে চলে আসছে। তাহলে এটাকে যদি আমি বলি 1 নম্বর পয়েন্টের ফাই টি, তাহলে এটা হচ্ছে 2 নম্বর পয়েন্টের ফাই টি, এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ আমরা যখন 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে গেলাম, অর্থাৎ 60 ডিগ্রি শিফটিং করলাম,
তখন কিন্তু দেখা যাচ্ছে রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডটাও 60 ডিগ্রি শিফট করে গেল। কোন ডিরেকশনে শিফট করলো? ক্লকওয়াইজ ডিরেকশনে শিফট করলো। এবং তাদের ম্যাগনিটিউড কি পরিবর্তিত হলো? না, ম্যাগনিটিউড সেম থেকে গেল। তাহলে রেজাল্ট্যান্ট ফ্লাক্সের ম্যাগনিটিউড কি পেলাম আমরা? তাহলে এই যে পুরো আলোচনাটা করলাম, এখান থেকে আমরা কি কি কনক্লুশন পেলাম সেই জায়গাটা একটু আমি লিখে রাখি। 1 নম্বর যে কনক্লুশনটা আমরা পেলাম সেটা হলো কনক্লুশন। এক নম্বর কনক্লুশন পেলাম, the magnitude of the resultant field magnitude of the resultant field is always constant. এবং সেই কনস্ট্যান্ট ভ্যালুটা কত? দ্যাট ইজ 3/2 pi max। 2 নম্বর যেটা, the resultant field rotates in clockwise direction। এই যে ডিরেকশনটা ক্লকওয়াইজ আনলাম আমরা, এটা ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এটা ডিপেন্ড করে কিন্তু ফেজ সিকোয়েন্সের উপরে, মানে কোন ফেজের পরে কোন ফেজটাকে আমরা নিয়েছি। এখানে ফেজ সিকোয়েন্স আমরা কি নিয়েছিলাম? আর ফেজ, তারপর ওয়াই ফেজ, তারপর বি ফেজ, সেই জন্য আমাদের ক্লকওয়াইজ এসেছে। এটাকে যদি তুমি উল্টো নিতে, অর্থাৎ আর এর পরে এখানে ওয়াই না লিখে তুমি বি লিখতে, তারপরে এখানে ওয়াই লিখতে, অর্থাৎ আর বি ওয়াই ফেজ সিকোয়েন্স নিতে, তাহলে তুই একই ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দেখতে পেতে তুমি যে এটা ক্লকওয়াইজ দিকে শিফট না করে এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে শিফট করে যাবে। অর্থাৎ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউডটা সবসময় সেম থাকবে, এটা কিন্তু ফেজ সিকোয়েন্সের উপর নির্ভর করে না। কিন্তু রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কোন ডিরেকশনে ঘুরবে এটা ফেজ সিকোয়েন্সের উপর নির্ভর করে। তাহলে আর ওয়াই বি ফেজ সিকোয়েন্সের জন্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে, আর যদি আর বি ওয়াই ফেজ সিকোয়েন্স নাও তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। তাহলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে? একটা ফেজকে ফিক্সড থেকে অন্য দুটো ফেজকে ইন্টারচেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ ওয়াই এর জায়গায় বি লাগাতে হবে, বি এর জায়গায় ওয়াই লাগাতে হবে। সেটা তুমি আরটাকে ফিক্সড রেখে এই দুটোকে ইন্টারচেঞ্জ করতে পারো, অথবা ওয়াইটাকে ফিক্সড রেখে তুমি বি আর কে ইন্টারচেঞ্জ করতে পারো। যে কোনো দুটো ফেজকে তোমাকে ইন্টারচেঞ্জ করতে হবে, তাহলেই কিন্তু ডিরেকশনটা উল্টো দিকে হয়ে যাবে। তাহলে এই যে দুটো কনক্লুশন আমরা পেলাম, এই দুটো কনক্লুশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং ডিরেকশন ডিপেন্ডস অন দ্য ডিরেকশন অফ রোটেশন, the direction of rotation depends on phase sequence। আর 3 নম্বর একটা কনক্লুশন আছে যেটা আমরা পরে ডিসকাস করব, যে স্পিড কত, অর্থাৎ কোন স্পিডে এটা ঘুরবে সেটা কার কার উপর নির্ভরশীল, সেই জায়গাটা আমি পরে আসবো। 3 নম্বর কনক্লুশনের জায়গাটা আমি এখন ফাঁকা রাখলাম, এরপরে এটা আমি যখন ডিসকাস করবো তখন এটা বলবো। এখন এই জায়গাটাতে আমি একটা জিনিস তোমাদের বলে রাখি, যে এই যে দুটো এক্সপ্লেনেশন আমরা দিলাম, গতদিন দিয়েছি আমরা গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন, আজকে আমরা দিলাম ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন। জেনারেলি এই দুটো এক্সপ্লেনেশনই বইয়ে দেওয়া থাকে, কোনো কোনো বইয়ে শুধুমাত্র ম্যাথামেটিক্যাল দেওয়া থাকে, গ্রাফিক্যালটা দেওয়া থাকে না, আবার কোনো বইয়ে দুটোই দেওয়া থাকে। কিন্তু এই দুটো এক্সপ্লেনেশনের মধ্য দিয়ে ছাত্রের কাছে কিন্তু এই বিষয়টা পরিষ্কার হয় না যে স্পেস অ্যাঙ্গেলের ভূমিকাটা কোথায়। ছাত্র সবসময় খুব কনফিউজ হয় যে এই একই জিনিস তো ট্রান্সফর্মারও হতে পারে, এই একই 3 ফেজ তো আমরা ট্রান্সফর্মারটা করে না কেন? সেখানে যে স্পেস অ্যাঙ্গেলের একটা কনসেপ্ট আছে, এই স্পেস অ্যাঙ্গেল সম্বন্ধে ধারণা যদি তোমাদের পরিষ্কার না হয়, তাহলে কিন্তু তুমি 3 ফেজ ইন্ডাকশন মোটর এবং 3 ফেজ ট্রান্সফর্মারের মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করতে পারবে না। যে কারণে তোমাদের আরএমএফ পড়ানোর যে কন্ডিশন, আরএমএফ যখন আমি পড়াতে শুরু করেছিলাম তখন যে কন্ডিশনগুলো তোমাদের আমি লিখে দিয়েছিলাম, সেখানে 1 নম্বর কন্ডিশনে আমি দিয়েছিলাম স্পেস অ্যাঙ্গেল, অর্থাৎ প্রত্যেকটি ওয়াইন্ডিং একে অপরের সঙ্গে একটা সার্টেন স্পেস অ্যাঙ্গেলে থাকতে হবে। এবং ভালো হয় যে টাইম অ্যাঙ্গেল যেটা দিচ্ছি আমি, স্পেস অ্যাঙ্গেলও আমি সেটাই দিচ্ছি, তাহলে ব্যালেন্সড টর্ক পাওয়া যাবে। এটা আমি তোমাদের বলেছিলাম। তাহলে যেহেতু আমরা প্রত্যেকটা টাইম অ্যাঙ্গেল এখানে 120 ডিগ্রি চুজ করেছি, সেই জন্য আমরা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়াইন্ডিংকে আমরা 120 ডিগ্রি স্পেস অ্যাঙ্গেলে রাখি।
এই স্পেস অ্যাঙ্গেলের ধারণাটা কিন্তু এই ম্যাথামেটিক্যাল এক্সপ্লানেশন বা গ্রাফিক্যাল এক্সপ্লানেশন থেকে খুব একটা ক্লিয়ার হয় না। তো এই জায়গাটা আমি তোমরা জানতে চাইলে আমি বলবো এই জায়গাটা খুব কঠিন, এবং এই স্পেস অ্যাঙ্গেলের ধারণাটা যদি খুব স্বচ্ছ করতে হয় তাহলে আরেকটু ডেপথে আমাকে যেতে হবে। সেই জায়গাটা আমি যেতে পারি, কিন্তু এটা সিলেবাসে নেই, এটা তোমাদের মনে রাখতে হবে, সেটা কিন্তু সিলেবাস ওরিয়েন্টেড। যারা বেশি জানতে চাইছো এই বিষয়টা নিয়ে, আরো ডেপথে ঢুকতে চাইছো, তাদের জন্য আমি নেক্সট ক্লাসে এই স্পেস অ্যাঙ্গেলের বিষয়টাকে আরেকটু পরিষ্কার করবো। আপাতত পরীক্ষার জন্য এইটুকুই তোমাদের যথেষ্ট। পরীক্ষাতে যদি পড়ে যে প্রোডাকশন অফ আরএমএ কিভাবে হয় তুমি ব্যাখ্যা করো, তার থিওরি ব্যাখ্যা করো, তাহলে আইদার তুমি গ্রাফিক্যালটা লিখতে পারো বা ম্যাথামেটিক্যাল লিখতে পারো, দুটোই লিখবার কোনো দরকার নেই। যেটা তোমার পক্ষে সুবিধাজনক মনে হবে সেটা তুমি লিখবে। তাহলে এই আজকে যেটুকু পড়ালাম, এখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেই জায়গায় সেই প্রশ্ন তোমরা করতে পারো, আমি চেষ্টা করবো সেটা উত্তর দিতে। আজকে ভিডিও কেমন লাগলো সেটা বলবে। আর নেক্সট ক্লাসের জন্য একটু ভালো করে মন দিয়ে তোমরা এই জিনিসগুলো পড়ে আসবে, যাতে নেক্সট ক্লাসটাকে ভালো করে বুঝতে পারো। আজকে এটুকুই থাক, ভালো করে মন দিয়ে এই জায়গাটা পড়ো, কারণ এটা হার্ড, কঠিন, একটু পেশেন্টলি পড়তে হবে, ধৈর্য রেখে পড়তে হবে। নেক্সট ক্লাসে আমরা তাহলে স্পেস অ্যাঙ্গেল বিষয়টা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।